রাজনীতি বলা হয়। কিন্তু দুর্ভাগ্যের সাথে দেখা যাচ্ছে আমাদের দেশে এবং রাজ্যে বর্তমান শাসক দল ভারতীয় জনতা পার্টি, তাদের অভিধানে এই গরিমা, সততা, শালীনতা এগুলি বোধহয় তারা সব বিসর্জন দিতে চাইছেন। নির্বাচন মানে হল যে কোনোভাবেই ভোট হরণ করা, যে কোনোভাবেই জনগণকে বিভ্রান্ত করে ভোট নেওয়ার কৌশল তৈরি করে ভোটে যাতা, এটাই তাদের রাজনৈতিক সংস্কৃতি। যেমন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলছেন প্রতি 2 দিনে দেশে একটা এইমস তৈরি হচ্ছে, 3 দিনে IIM তৈরি হচ্ছে, 4 দিনে IIT তৈরি হচ্ছে। এইভাবেই তিনি খুব কদাচিৎ সংবাদের সম্মত করেনি না, কোনো যে পছন্দের সংবাদদাতার কাছে বা এরকম সেলিব্রিটির সামনে তিনি রাখেন, যেগুলো যে পত্রপত্রিকায় সোশ্যাল মিডিয়াতে এসছে। সেই দলেরই একজন মানে কর্তা বা এই রাজ্যের শীর্ষ নেতা আবার এই লোকসভা কেন্দ্রে তাকে তার 4 বছরের মুখ্যমন্ত্রীত্বের কালে আনসেরিমনিয়াসলি কোন ধরনের আগাম যে সতর্কবাণী বা জনগণের সামনে সেরকম কোন ধরনের কারণ তুলে না ধরি। আমি কারণ তুলে ধরার কথাটা বলছি কারণেই, কেননা দলের কোনো বড় পদ থেকে সরিয়ে দেওয়া এটা দলের আভ্যন্তরীণ ব্যাপার, কেউ জিজ্ঞেস করে না। কিন্তু কেউ যদি মুখ্যমন্ত্রীত্বের পদ আসীন হন, অলঙ্কৃত করেন, মন্ত্রীর পদ অলঙ্কৃত করেন, সাংসদের পদ অলঙ্কৃত করেন, এটা পাবলিক পোস্ট, সাংবিধানিক একটা আসন, সেখান থেকে কাউকে হটিয়ে দেওয়া এটা যে কোনো দলেরই রাজনৈতিক কর্তব্য, নৈতিকতা। এরকম একজন ব্যক্তি তিনি এখন এই পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী। তিনি গতকাল একটা সাংবাদিক সম্মেলন করেছেন, বা তার 1-2 দিন আগে থেকেই তার কিছু বক্তব্য আপনাদের মাধ্যমে পত্রপত্রিকাতে আসছে। কি বলছেন? সিপিআইএম একটা দেশদ্রোহী দল, তাদের এই দেশে থাকার কোনো নৈতিকতাই নেই। সিপিআইএম একটা ইলেকশন ম্যানিফেস্টো, নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছে। তিনি কালকে আমাদের যে ইস্তেহার, 44 পাতার ইস্তেহার ইংরেজিতে, তিনি এটা নেড়ে নেড়ে বলছেন কি করে একটা দল এই ইস্তেহার প্রকাশ করতে পারে, তাদের তো রাজনৈতিক দলের স্বীকৃতি বাতিল করে দেওয়া উচিত। এবং এই ইস্তেহারে নাকি যে দেশের কথা, দেশের জনগণের কথা, এগুলি কিছু লেখা নেই, শুধু পাকিস্তান এবং চীনের কথা লেখা আছে। এবং তার মধ্যে তিনি একটা পৃষ্ঠা, তার মধ্যে এটা উল্লেখ করে বলছেন যে পৃষ্ঠাতে আমরা আমাদের শুধু দেশের না, আমাদের উপমহাদেশের তার যে মানে সিকিউরিটি, ন্যাশনাল সিকিউরিটি এবং আঞ্চলিক সিকিউরিটির কথা বলেছি আমরা, এগুলি নিয়ে তিনি মন্তব্য করছেন। কি মন্তব্য করছেন? সিপিআইএম একতরফা আমাদের দেশের সমস্ত পারমাণবিক শক্তি ধ্বংস করে দিতে চায়। সিপিআইএম যে আমাদের দেশে মিলিটারি ব্যবস্থা উঠিয়ে দিতে চায়। সিপিআইএম এই দেশের জনগণের নিরাপত্তার চাইতে পাকিস্তান এবং জনগণের এই চীনের নিরাপত্তা সম্পর্কে বেশি বেশি করে
তাদের ইস্তেহার লেখা আছে। আমি আপনাদেরকে কপি দিয়েছি এবং এই কপি শুধু আপনাদের কাছে না, এটা আমাদের আজ থেকে দিন 10 আগে আমাদের জেনারেল সেক্রেটারি এবং আরো 3 জন পলিট ব্যুরো মেম্বার দিল্লিতে সাংবাদিক সম্মেলন করে প্রকাশ করেছেন, ইন্টারনেটে, পত্রপত্রিকাতে, সর্বত্র এটা পাবলিক ডোমেইনে আছে। এবং আমাদের এই ইস্তেহার ইতিমধ্যেই দেশের যে শুধু রাজনৈতিক দল যারা তারা করেন না, এই দেশের যারা অর্থনীতিবিদ, এই দেশের এই সামাজিক প্রতিরক্ষা এসব নিয়ে যারা কথাবার্তা বলেন, ইতিমধ্যেই আমাদের এই ইস্তেহার সম্পর্কে ভূয়সী প্রশংসা করেছেন। আমরা সিপিআইএম দল শুধু ভোট গ্রহণ করার লক্ষ্যে কিভাবে লোককে হিপনোটাইজ করতে হবে আমাদের কোন দলিলে বা কোন ইস্তেহারে এইভাবে আমরা করি না। আমরা সামগ্রিকভাবে দেশের অর্থনীতি এবং সে অর্থনীতির তার বিভিন্ন দিক আর আমাদের দেশের যে নিরাপত্তা ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, সবটা মিলিয়েই আমাদের বক্তব্যের অবস্থান আমরা করি যে আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী, আমরা তো মানে নিজেরা সরকার করব এরকম অবস্থার মধ্যে আমরা নই। আমরা চাই একটা ধর্মনিরপেক্ষ এবং বিকল্প, আজকের বিজেপির বিরোধী বা তার বিকল্প একটা সরকার, এবং সেই সরকারকে তার বাইরে থেকে সমর্থন করার মধ্য দিয়ে আমরা শিক্ষা সম্পর্কে, অর্থনীতি সম্পর্কে, স্বাস্থ্য সম্পর্কে, দেশের নিরাপত্তা সম্পর্কে কিভাবে আমরা তাকে বাধ্য করাবো বা তাকে চাপ দেব বা সহযোগিতা করব, আমরা সেভাবেই আমরা বলি। এবং তার উদাহরণ আছে ভুরি ভুরি। এই রাজ্যে যখন এই ইউপিএ সরকার হয়েছিল ডক্টর মনমোহন সিং নেতৃত্বে, আমরা বাইরে ছিলাম, 62 জন এমপি থাকার পরও আমরা মন্ত্রিসভায় যোগদান করিনি। কিন্তু যে কমন মিনিমাম প্রোগ্রাম রচনা করার মধ্য দিয়ে দেশের স্বাধীনতার পর সর্বপ্রথম যুগান্তকারী কয়েকটি আইন প্রণীত হয়েছে, এখনো সেই আইন আছে। মোদী সরকার নানাভাবে চেষ্টা করছে সে আইনকে ভাঙার জন্য, ক্ষতবিক্ষত করার জন্য, এখনো পারেনি। সেগুলা কি? 100 দিনের কাজের গ্যারান্টি, রাইট টু ইনফরমেশন। আপনারা যারা এই মিডিয়া জগতে আছেন, আপনাদের সবচেয়ে বড় হাতিয়ার, কিন্তু সেই হাতিয়ারটাকে ভোতা করে দিচ্ছে ফরেস্ট রাইট অ্যাক্ট। বামপন্থীরা যদি সেদিন বাইরে থেকে সমর্থন না করত বা বামপন্থীদের উপর নির্ভরশীল না হতো, এই আইনগুলি হতো না। এবং 2004 থেকে 2009 সাল অবধি প্রথম ইউপিএ সরকার, সেই সময়তেই এই যে 2008 সালের বিশ্বমন্দা হয়েছিল, আমেরিকা, ইউরোপ ধসে গিয়েছিল, কিন্তু ভারত তার অবশ্যই অবস্থার মধ্যেও ইউরোপ এবং আমেরিকা থেকে আমাদের অর্থনীতি আরো দুর্বল হওয়া সত্ত্বেও আমাদের দেশে সরাসরি তার আঁচ লাগেনি, আঁচ লাগতে পারেনি। কেন? কারণ বামপন্থীরা, ডক্টর মনমোহন সিং সরকার, তাকে আমাদের দেশে রাষ্ট্রায়ত্ত ব্যাংক বা রাষ্ট্রায়ত্ত এই যে বিমা, এগুলাকে বেসরকারি করতে আমরা দিইনি। ভারত বেঁচে গেছে বামপন্থীদের জন্য। কিন্তু বিপ্লব কুমার দেব বলছেন, বিজেপি দলে শিক্ষিত লোক নিয়ে কথা বলছি না, বিপ্লব দেব অশিক্ষিত এই কথাও বলবো না, নিশ্চয়ই বিএ প্লাস সার্টিফিকেট এফিডেভিটে জমা দিয়েছেন। কিন্তু একটা মুখ্যমন্ত্রীর পদে আসীন ছিলেন 4টা বছর, এখন রাজ্যসভার সদস্য। এই জাতীয় যে মূর্খের মতো কথা বলে কি করে? আসল কথাটা হলো, ভারতীয় জনতা পার্টিকে পরিচালনা করে আরএসএস। এই আরএসএস এর কাছে যারা দীক্ষিত হয়,
এদের কাছে শুধু হিংসা ছাড়া সংকীর্ণ দেশের অর্থনীতি হোক বা শিক্ষা হোক ওই অন্ধভক্ত তৈরি করা ছাড়া আরএসএস এর কারখানায় আর কিছু তৈরি হয় না। তাদের প্রধানমন্ত্রী যেমন নরেন্দ্র মোদী বলেন, দুদিনে একটা এইমস তৈরি হচ্ছে, 3 দিনে একটা আইএম তৈরি হচ্ছে, 4 দিনে একটা আইআইটি তৈরি হচ্ছে। তো এরকম ভাবেই এই বিজেপি দলে এমএ পাস, বিএ পাস ছেলে মেয়ে নেই কথা বলছি না, কিন্তু সব এই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে তারা সে তথ্য নিয়ে এগুলি তারা বক্তৃতা করেন। বিপ্লব দেবও সেই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির এক যোগ্য একজন সেভাবেই মুখ্যমন্ত্রী হয়েছেন এবং তিনি আবার 4.5 বছর আরো মেয়াদ থাকা সত্ত্বেও তাকে আবার লোকসভাতে আনার চেষ্টা করা হচ্ছে। আমি এই জায়গাতে বিপ্লব দাকে বলবো, প্রার্থীদের বিরুদ্ধে আমরা ব্যক্তিগত বলি না, কিন্তু ত্রিপুরাজ্যের রাজনৈতিক সংস্কৃতিতে বিগত কয়েক দশকে যে কয়েকজন রাজনীতিক এখানে হিংসা, ভোটে কারচুপি এবং বিভাজনের রাজনীতি এনেছেন, এর আগে সন্তোষ মোহন দেবের তার কৃতিত্ব ছিল, যার নাম পড়েছিল সন্ত্রাস মোহন দেব নামে। আর তার প্রায় আরো 35-40 বছর বাদে এই বিপ্লব দেব সেখানে তার নতুন সংস্করণ, এই রাজ্যে বাইক বাহিনী, হেলমেট বাহিনী, বিরোধী দলের অফিস কাছারি ভেঙে দেওয়া, এবং এই কদিন আগেও একটা জনসভায় দেখছিলাম তিনি বক্তৃতা করছেন যে গর্ব করে বলছেন, আমি বিরোধী দলের 900 পার্টির অফিস ভেঙে দিয়েছি। আপনাদের চ্যানেলগুলোতে দেখেছি। এইভাবেই নাকি ত্রিপুরাজ্যের মধ্যে যে অবৈধ রাজনৈতিক ব্যবস্থা হতো, আর তিনি এসে তার সংস্কার করেছিল। আমি দেখাবো আপনাদেরকে। এই বিপ্লব দেব একদিকে যখন বিরোধী দলের পার্টি অফিসগুলো ভেঙেছে, ত্রিপুরাজ্যে বিজেপির অসংখ্য অফিস এরকম করে এখন মাথা তুলে দাঁড়িয়ে আছে, এগুলা থেকে নির্বাচনী কাজকর্ম চালাচ্ছে। এগুলার উপরে আমি মাননীয় আদালতে, হাইকোর্টে একটা রিট পিটিশন করেছিলাম, এই এফিডেভিট জমা দিয়েছিলাম। এই এফিডেভিট বলে সেখানে এফিডেভিটের এই রিটটা হয়েছে হলো আদালতের তরফ থেকে, এই রিটের নাম্বারটা হলো WP(C PIL 21/2019 ইন দ্য হাইকোর্ট অফ ত্রিপুরা, আগরতলা। অর্থাৎ হাইকোর্টের একটা এরকমই একটা PIL হয়েছিল। এই PIL ইয়েতে আমি CPIM দলের তরফ থেকে একটা তথ্য জমা দিয়েছিল এফিডেভিট করে, যে সারা ত্রিপুরাজ্যে ধর্মনগর থেকে সাবরুম অবধি অসংখ্য বিজেপির অফিস এবং তার শাখা সংগঠনগুলো, BMS, তারপরে বিবেকানন্দ, বিচার মঞ্চ ইত্যাদি ইত্যাদি, যদি CPIM এবং অন্যান্য দল যারা 40-50 বছর আগে, কংগ্রেস দলও আছে, যেহেতু ত্রিপুরাজ্যের মধ্যে 60% জমি ফরেস্ট এরিয়াতে, তো সেরকম ভাবে ত্রিপুরাজ্যে শুধু পার্টি অফিস না, বাজার, হাসপাতাল, অফিস, স্কুল ইত্যাদি বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে উঠেছে। সেগুলো যদি বেআইনি হয়, সরকার বিরোধী দলের অফিস দেখে দেখে ভেঙে দিয়েছে, তাহলে বর্তমান শাসক দল তাদের অফিস থাকতে পারে কি করে? আমার সেই এফিডেভিটের পর
মাননীয় আদালত সরকার পক্ষকে নির্দেশ দিয়েছে যে সরকার পক্ষও এরকম এই মুহূর্তে কটা অফিস এরকম খাস জায়গা দাঁড়িয়ে আছে। নাম বললে অনেক সময় লাগবে, আপনারা অন্যখানে যাবেন, দেখুন এত বড় একটা তালিকা আসছে। বিভিন্ন ডিএমরা আদালতে জমা দিয়েছে, এটা আদালত থেকে কপি এনেছি আমি। সংখ্যা অসংখ্য, এটা নাই কোনো তো এই 4 থেকে 500 সংখ্যা হবে, এবং সবগুলি হলো বিজেপির অফিস। কে দিয়েছেন জমা? ডিএমরা। 8 জন ডিএম এর কাছ থেকে আদালতের কাছে দাখিল করেছে, এগুলি সব বিজেপি অফিস। তো এই হলো বিপ্লব কুমার দেব। তার চোখে আজ থেকে 40, 50, 60 বছর আগে খাস জমিতে বাজার গড়ে উঠেছে, হাসপাতাল গড়ে উঠেছে, স্কুল গড়ে উঠেছে, মন্দির গড়ে উঠেছে, পার্টি অফিসও গড়ে উঠেছে, সব দলের পার্টি, এই না যে শুধু সিপিআইএম এর। কিন্তু শুধু সিপিআইএম এবং বিজেপি বিরোধী দলের পার্টি অফিস ভেঙে ফেল, বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হলো, আর তার আমলেই গড়ে রয়েছে এই বিপ্লব কুমার দেব। ত্রিপুরাজ্যের রাজনীতিতে এরকম একজন কি বলে চেতনার দিক থেকে যে একটা এই সর্বভারতীয় রাজনৈতিক দল, 44 পৃষ্ঠায় আমাদের এই ইশতেহার, তার ইংরাজিতে একটা শব্দ বুঝেছেন কিনা জানি না, বিএ পাস হতে পারে, কিন্তু জ্ঞানের পরিধি যে কি এটা তিনি প্রমাণ করে দিয়েছেন এই যে কত কদিনের ইয়েতে। আমি এই জন্য বারবার বলছিলাম যে কেন 4 বছরের মাথাতে বিপ্লব কুমার দেবকে মুখ্যমন্ত্রী পদ থেকে হটানো হয়েছিল। এটা ত্রিপুরাজ্যের ভোটারদের সামনে তুলে ধরা হোক, কেননা তিনি শুধু দলের পদাধিকারী ছিলেন না, এটা হলো আমাদের কোনো বক্তব্য না, তিনি মুখ্যমন্ত্রী পদে ছিলেন। তার অপরাধটা কি ছিল? বিজেপি তার মধ্যে অনৈতিকতা কি দেখেছিল? তিনি বড় বড় কথা বলছেন এইভাবে। তো এটাই হলো আমার মূল বক্তব্য, যে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির এই সমস্ত এই থেকে তথ্য নিয়ে যারা বলছেন ত্রিপুরাজ্যের মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করবেন। এইভাবে কমিউনিস্ট পার্টির অফ ইন্ডিয়া মার্কসিস্ট, যার স্বাধীনতা সংগ্রামে এবং স্বাধীনতার পর দেশের সার্বভৌমত্ব ঐক্য সংহতি রক্ষায় যাদের বিশাল ভূমিকা, কত অবদান, কত হাজার মানুষ আমরা রক্ত দিয়েছি, এ সম্পর্কে এই দামোদর বিনায়ক সাভারকারের শিষ্যদের এইভাবে প্রশ্ন তোলা, আঙুল তোলা, এটা সেই নৈতিকতা তাদের নেই। এটা দুর্ভাগ্যজনক। ত্রিপুরাজ্যের মানুষ তার সেই বক্তব্যকে এইভাবেই প্রত্যাখ্যান করবেন আমি আশা করি।